শর্ট টার্মের জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখতে চাই। আপনি নয়ন, আপনার হচ্ছে আর লং টার্মের জন্য কন্টিনেন্টাল হচ্ছে শর্ট টার্ম। আচ্ছা, এটা হচ্ছে কি এখন এর কিছু ইনফরমেশন কি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন? কিছু ইনফরমেশন ধরেন এই যে এরকম বেসিক মানে জাস্ট নেট অ্যাসেট ভ্যালু কত, পেইড আপ কত, অপারেট কত, এবং কেন আপনার মনে হচ্ছে পারবে এটাতে। আমি কিন্তু কোয়েশ্চেন করছি না, আমি জাস্ট ইয়ের জন্য মানে আমরা ওখানে এই দুটো নিয়েও কাজ করবো আর কি আগামী দিন। ওরিয়নের আপনার নেট নেট অ্যাসেট ভ্যালু আছে 12.66, আর লাস্ট ইয়ার ইপিএস আছে 1.46। ওরিয়নেরটা আরেকটা বলবেন? হ্যাঁ, ক্যাটাগরি এ। হ্যাঁ, দুটাই তো এই ক্যাটাগরি কোথায় নাকি কন্টিনেন্টাল কোথায়? আমি ওরিয়নই বলছি। আচ্ছা, ওরিয়ন, হ্যাঁ। এখানে লাস্ট ইয়ার ইপিএস 1.46, হ্যাঁ, রিজার্ভ and surplus আছে 54 মিলিয়ন। হ্যাঁ, তারপরে একটা নেট অ্যাসেট ভ্যালু 12.66। অ্যানুয়ালাইজ ইপিএস যেটা সেটা বলতেছে এখানে 1.80। এই যে এটা 203 মিলিয়ন। 203 মিলিয়ন মানে হচ্ছে আপনার 20 কোটি টাকা। রাইট। অথরাইজ কত? অথরাইজ 1000। অথরাইজ 1000। আচ্ছা, 1000। 1000। অডিটেড ফি আছে আপনার 50। আর মার্কেট ক্যাপিটাল আছে 148 কোটি টাকা। 1486 মিলিয়ন। 1486 মিলিয়ন। জি, মার্কেট ক্যাপিটাল। আচ্ছা, এখন আপনার একটু যে বলবেন যেহেতু লং টার্ম বলছে, এটা লং টার্মে কেন মনে হচ্ছে এটা আপনার খুব ভালো হচ্ছে? একটা কন্টিনিউয়াস একটা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে প্রতি বছর। কিরকম দেওয়া হবে স্টক? ক্যাশ আপনার এবছরের 10% ক্যাশ, এর আগে কন্টিনিউয়াস 14 এরকম 3-4 বছর দিয়ে আসছে। ওরিয়ন না, ওয়ালাই তো জাস্ট আমরা একটু দেখি। ওরিয়ন ফার্মা কি না এফইউ? এফইউ না, ওরিয়ন ইনফিউশনের যদি আপনি প্রাইস দেখেন, এটা কনসিস্টেন্ট একই জায়গায় আছে। নভেম্বর আগের হাই ছিল, ডিভিডেন্ড দিয়েছে কি এর মধ্যে? না, 10% এবছর। তারপর ওইদিকে ফ্যাক্টরে 54 মিলিয়ন রিজার্ভ থাকতো, 1.46 নেট এসেট 12 টাকা, 1.88 ওকে। আর ওদের হচ্ছে সবসময় কনসিস্টেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10, 14, 14, 14, 14, 14, একদম কনসিস্টেন্ট ক্যাশ। ওদের কোনো স্টক ডিভিডেন্ড দেয়নি এখন পর্যন্ত। এবং ওদের পেড আপ ক্যাপিটালও বেশ ছোট, মাত্র 20 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল। ওকে, নট ব্যাড। হয়তো জানি না আমরা, এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইস্যু, কিন্তু জাস্ট একটা আইডিয়া তো পেলাম। এখন আমরা তাহলে যেটা করতে পারি, কালকের থেকে আপনার ওরিয়নের দাম কোন দিকে হয়, মানে ওরিয়নের দাম বাড়বে কি বাড়বে না করবে কি, ওটা নিয়ে আমরা একটু ঘাঁটি। একই সাথে কন্টিনেন্টালটাও দেখবো। মানে তাহলে আমি প্রথম শেয়ার লিখে ওরিয়ন, ORION, ওরিয়ন এফইউ। 2 নাম্বার লিখে আমরা কন্টিনেন্টাল। তারপর 3 নাম্বার হচ্ছে আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর কেউ কোনোটা বলছেন না? 4-5টা যদি হয়, এই এক একজন এক একটা দেখলে একটু ফাস্ট হয় আর কি, টাইম টু সেভ। আমি বলতে চাচ্ছি জি ভাই, প্লিজ গো ব্যাক। যে লং টার্মের জন্য আমি বেস্ট ফার্মাকে চুজ করছি আর শর্ট টার্ম মিরাকল। আচ্ছা, বেস্ট ফার্মা আপনি নিচ্ছেন লং টার্ম, আর শর্ট টার্ম হচ্ছে মিরাকল। মিরাকলটা কি, নেচারটা কি ভাই? এটা বুঝছেন না? মানে কি না, মানে ওদের বিজনেসটা কি? না, আমি শেয়ার মার্কেটের সবগুলো সম্পর্কে জানি না, আমি অল্প কয়েকটা সম্পর্কে খুব ধরো জানি।
অনেকগুলো জানি এটা আমি ওইভাবে খুব একটা ইয়ে করে, এটা খুব আপ ডাউন করে এইরকম অর্কেস্ট্রা। হ্যাঁ না, এটা আপ ডাউন করলে তো হবে না। ওই যে আপনাদের প্রথমে যেটা বললাম পিটার লিঞ্চ যেটা বলছে, এটা হলো কি আপনি যে অবশ্যই বিহাইন্ড এভরি স্টক ইন দ্য কোম্পানি ফাইন্ড আউট হোয়াট ইজ ডুইং। ও কি করে এটা না জেনে যদি আমি ঢুকাই পরে থেকে আমি বিপদে বাড়িটা হয় না, এটা তখন তো ওকে তো দিয়ে লাভ নেই। তাহলে আমরা এটা একটা ইন্টারেস্টিং, তাহলে আমরা এটা একটু ট্রাই করি মিরাকল কি করে আমরা ওটা নেব। হ্যাঁ আপনি একটা কাজ করবেন, আজকে মিরাকলের ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ আগে আপনি ওয়েবসাইটে দেখুন। ও এখনই আছেন, একটু দেখে আমাদেরকে কালকে বলবেন মিরাকল আসলে কি করে, মানে মিরাকলের ব্যবসাটা কি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তুই যেটা বললাম আপনার সাবমেরিন কেবল টেনেটটা আমরা পড়াশোনা করি, কারণ সাবমেরিন কেবল থিওরিটিক্যালি বলছে সাবমেরিন কেবল সামনে অনেক ভালো কিছু হবে, এটা তো থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালি ভালো হবে কি হবে না এটা বোঝা যাবে ওর স্ট্রেংথ সবকিছু বোঝার পরে। কারণ মার্কেটে এর চেয়ে বুমিং মার্কেটটা আসলে আর নেই সাবমেরিন কেবলের থেকে। আচ্ছা তারপরে হলো আমরা কিসে ছিলাম? আচ্ছা, আর আপনার মিরাকলটা বলছেন আপনি শর্ট টার্মের জন্য, লং টার্মে বলছেন ভ্যাকসিন তো ফার্মা, এই তো? জি জি। ঠিক আছে ভাইয়া, তাহলে থ্যাংক ইউ ভাই। লং আর কেউ বলবেন? মানে জিনিসটা হচ্ছে যেটা বলবেন, ধরেন আমরা 10টা সিলেক্ট করলাম, এই যে সবাই শেয়ার করলে সবাই 10টা সম্পর্কে জেনে যাবো ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা এরপরে আপনি একটা নিয়ে আমাদের পরের সেক্টরে আমরা আবার যাই। এটা হলো আপনার পজিশন ট্রেডিং, ডে ট্রেডিং, ওটা গেল স্টকস। আমরা দুটো স্টক সিলেক্ট করলাম। এরপরের পার্টটা হচ্ছে আমাদের মেইনলি এটা হচ্ছে ট্রেডিং স্টাইল। ট্রেডিং স্টাইলটা আসলে কি হচ্ছে? ট্রেডিং স্টাইলটা হলো আপনার কি ধরনের ট্রেডিং স্টাইল আসলে হয়, মানে প্রথম যেটা আমরা সবসময় বলছি আপনার ট্রেন্ড ফলোইং। ট্রেন্ড ফলোইং বলতে আমরা যেটা করব কোন ট্রেন্ডটা হচ্ছে ওই ট্রেন্ডটা বের করার চেষ্টা করব এবং ওই ট্রেন্ডটা ফলো করে আমরা পরবর্তীতে ইউতে যাব, নেক্সটটা পাবো। কারণ টেকনিক্যাল অ্যানালিসিসটা লং টার্মের জন্য না, এখন যে ট্রেন্ডটা আপ করছে আমরা ওইটাতে উঠবো, অথবা যে ট্রেন্ডটা সামনে আপ করতে পারে আমরা বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি? বেসড অন মার্কেট ইনফরমেশন। মার্কেট ইনফরমেশন বলতে ধরুন আমাদের সবার তো আমরা জানি না ব্রোকার বলতে কার কি হচ্ছে, কিন্তু আমরা যেটা করতে পারি মার্কেটের যেটা বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলছে, মার্কেটে ধরেন আমরা এখন 10,000 লোক আছি, 500 লোক কিছু ইনসাইডার ইনফরমেশন জানে, ওই 500 লোক শেয়ার কেনাবেচা যখন শুরু করে ট্রেন্ডটা আপ হবে। আমরা কি দেখবো? আমরা দেখবো ট্রেন্ডটা আপ হচ্ছে। যখন আমরা আপ হচ্ছে আমরা এই জায়গাতে বলতে আমরা এন্ট্রিটা নিলাম। এন্ট্রিটা নেওয়ার পর অনেকে এই জায়গাতে বেড়ে যাবে, অনেকে এই জায়গাতে বেড়ে যাবে, অনেকে আবার ওয়েট করবে কতক্ষণ ট্রেন্ডটা কন্টিনিউ হয় এবং ওর একটা নির্দিষ্ট একটা বেঞ্চমার্ক থাকবে, ওইদিকে যখন প্রফিটটা পড়া শুরু করবে ওইখান থেকে কিনে বেঁচে যাবে। এটাকে বলছে ট্রেন্ড ফলোইং। ট্রেন্ড ফলোইংটা হচ্ছে শেয়ার মার্কেটের একদম মেজর, মানে ট্রেডিং আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিকটা হচ্ছে ট্রেন্ড ফলো করা। আর 2 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং, যেটা বলছিলাম যখন সুইং আপ হবে লো হবে আপ হবে লো হবে এগুলো বের করে আমরা ওইটা ধরে কাজ করব। আচ্ছা এইবার একটু আমি বলি আলটিমেট যত কিছু বললাম, ট্রেন্ড দেখবো, এই দেখবো, সেই দেখবো, এগুলো সবই আমরা কোথায় দেখবো? সবই আমরা দেখবো গ্রাফ। কি ধরনের গ্রাফে দেখবো? আমরা গ্রাফে দেখবো কিছু গ্রাফ আমরা সবসময় জানি, যেটা আমি বলছিলাম একটা গ্রাফকে আমরা বলি হচ্ছে এরকম একটা গ্রাফ হয়, হ্যাঁ, আবার গ্রাফ হয় আপনার ইয়েতে এই এরকম বার চার্ট হয়। কিন্তু বার চার্ট গুলো ধরেন একটা ফেভারিট কালার চিলড্রেন দেখালো, বাচ্চাদের মধ্যে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, পিঙ্কে দেখা যাচ্ছে বাচ্চারা একটু ইয়েলো বেশি পছন্দ করছে, তারপরে রেড, এগুলো হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। কিন্তু আমরা শেয়ারে আরো ইনফরমেশন আমাদের দরকার, তখন শেয়ার মার্কেটে সাধারণত এরকম একটা গ্রাফ ইউজ করে। সাধারণত আপনারা যদি দেখেন এরকম বার চার্টে, এটা ওয়ান কাইন্ড অফ বার চার্ট, এই ইনফরমেশনটা এরকমই থাকে, কিছু লম্বা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের দুপাশে দুটো দাগ আছে, একটা নিচে একটা উপরে, এর মিনিং আছে, মিনিংটা আমরা একটু পরে আছে। তাহলে আমরা এই একটা গ্রাফ পাচ্ছি, এই গ্রাফটাতে কিন্তু একদিনে পুরো একটা শো করছে, এক একটা দাগ এই মাথা থেকে
জানলো না বেশি ট্রেড করলো, ইনফরমেশনটা পুরোটা আমরা এই চার্টটাতে পাচ্ছি। এটার সাথে লাইন চার্ট, যেটা লাইনে আসে, ডিফারেন্স হচ্ছে লাইন চার্টে অনলি ক্লোজিং প্রাইসটা থাকে, লাইন চার্টে অনলি ক্লোজিং প্রাইসটা থাকে, কিন্তু এই ধরনের গ্রাফে যেটা শেয়ার মার্কেটে এদিকে ওঠানামা আছে, এইখানে কিন্তু ক্লোজিং ছাড়াও সারাদিনে এটাকে দাম কখন বেড়েছিল, অনেক ওঠানামা ছিল নাকি কনসিস্টেন্ট ছিল নাকি এক জায়গাতে ছিল, এই জিনিসটাও বোঝা যায়। এখন এই শেয়ারটাকেই, এই গ্রাফটাকেই আপনার জাপানিরা, ওদের তো বুদ্ধি বেশি, ওরা অনেক চিন্তা ভাবনা করে ওরা একটা নতুন গ্রাফ ক্রিয়েট করে, যে গ্রাফটার নাম হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক মানে মোমবাতির মতো। ওরা ক্যান্ডেলস্টিকটাকে করে, ক্যান্ডেলস্টিকটা কিছু কালারফুল জিনিস করে, এবং যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের রিয়েল অ্যানালিস্ট, যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের খুব বেশি এক্সপার্ট বা যারা একদম টেকনিক্যাল 100% ডিপেন্ডেন্ট, ওরা পুরো শেয়ার মার্কেটটা দেখে ক্যান্ডেলস্টিকের উপরে। কারণ ক্যান্ডেলস্টিক ওদেরকে অনেক কিছু ইনফরমেশন দেয়, যে ইনফরমেশন গুলো এই নরমাল বার চার্টে থাকে না। এখন ক্যান্ডেলস্টিকের মিনিংটা কি? আমরা দেখছি একটা লাল বা সবুজ অথবা অনেক জায়গায় দেখবেন সাদা কালো কিছু বক্সের মতো থাকে, আবার উপরে নিচে সুতার মতো বেড়ে থাকে, কখনো সুতাটা লম্বা কখনো সুতাটা ছোট। কিন্তু এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে বাংলা কথা, যখন গ্রিন ক্যান্ডেল থাকে, গ্রিন ক্যান্ডেলটা থাকে দাম বেড়েছিল, সিম্পল কথা, গ্রিন ক্যান্ডেলে দামটা বেড়েছিল, ওরা বলছে বুলিশ। শেয়ার মার্কেটে তো টার্ম আছে, শেয়ার মার্কেটের টার্মে হচ্ছে এটা, এটা হচ্ছে বুলিশ। আর আপনার ইয়েতে যেটা রেড ক্যান্ডেল, রেড যেটা স্টিক থাকে, এটার মিনিংটা হচ্ছে এটা বেয়ারিশ। বেয়ারিশ মানে ভালো, ভালোর জন্য স্লোলি হাঁটে, এটা হচ্ছে আপনার এখানে স্লোলি হাঁটে, মানে বেয়ারিশের একটা স্লোলি মুভ করে। এখন যেটা বুলিশ ক্যান্ডেল স্টিক, এখানে দেখবেন আপনি প্রাইসের এই জায়গাতে প্রাইসটা ওপেন হয়েছিল, মানে ওপেন, লেফট সাইডে হচ্ছে ওপেন, রাইট সাইডে হচ্ছে ক্লোজিং। এর আগের চার্টটা যদি আমরা একটু যাই, এখানে দেখেন এটা যদি একটা স্টক হয়, এদিকে একটা দাগ আছে, এদিকে একটা দাগ আছে। যখন দাম বাড়ে, সাধারণত যখন দাম বাড়ে, এটা সম্ভবত বামে ওপেন থাকে, ডানে ক্লোজটা থাকে, বামে ওপেন ডানে ক্লোজ, ঠিক আছে? এটা পরে এটা দেখেন, এটা ক্যান্ডেলস্টিকের সুবিধা কি, এত ক্লোজ ইয়ে না থাকলেও, কারণ হচ্ছে আপনি গ্রিন দেখলে বুঝছেন এটা হচ্ছে দাম বেড়েছিল, রেড মানে ওদিন দাম কমেছিল, মানে ওপেন যাওয়া হয়েছিল, ক্লোজিংটা তার থেকে কম। এই ক্যান্ডেলস্টিককেই আবার ওইটা আগেরটাও দেখাচ্ছে, ওপেন ওপেন যদি হাই থাকে, ক্লোজ যদি লো থাকে, ওপেন প্রাইসটা উপরে, ওপেন প্রাইসটা উপরে, ক্লোজ প্রাইসটা নিচে। আর এই ক্যান্ডেলস্টিকের আরো কিছু কাজ আছে, আমি একটু জিনিস বলি, এই ক্যান্ডেলস্টিক নিয়ে আপনি 3 দিন ক্লাস করতে পারবেন, শুধু একটা ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক আমি বেসিক মিনিংটা আপনাদের বলছি, আমি ছবিগুলো আপনাদের পাঠিয়ে দেবো, গুগলে পাবেন, ইউটিউবের লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনাদের কিন্তু ক্যান্ডেলস্টিক ধরে শেয়ার দেখাটা প্র্যাকটিস করতেই হবে। আমরাও করবো, কিন্তু একদিনে তো 10 মিনিট থেকে প্র্যাকটিস না, আমাদের কিন্তু এটা প্র্যাকটিস করতেই হবে বেসড অন ক্যান্ডেলস্টিক। কারণ ক্যান্ডেলস্টিকে আপনাকে একটা মোটামুটি একটা প্রপার গাইডলাইন দিতে পারে, যেটা দেন ইয়ে চার্টে তো আসেই না, বার চার্টে তবুও কিছুটা আসে, কিন্তু লাইন চার্টে এটা কিছুই আসে না। ক্যান্ডেলস্টিকে অনেকগুলো মিনিং আছে। প্রথম আপনি দেখেন এখানে একটা হলো কি, একটা স্টিক আসছে, উপরে নিচে কোনো সুতা নেই, আবার স্টিক আসছে উপরে, এই জন্য বডিটা একটু ছোট, সুতাটা লম্বা। একটা হচ্ছে বডিটা একটু ছোট, সুতাটা একটু লম্বা, আরেকটা হচ্ছে পুরো রেড। এটা ট্রেন্ড রিভার্সাল আছে। যখন এইরকম হতে থাকে, তখন এটা বলছে আলটিমেট আমার ট্রেন্ডটা ডিক্রিজের দিকে যাচ্ছে, যদিও প্রাইস বাড়ছে কিন্তু ট্রেন্ডটা ডিক্রিজের দিকে। আর এই ধরনের রেট থাকলে তো অবশ্যই ট্রেন্ড ডিক্রিজের দিকে। মানে জাস্ট এটা বোঝানোর জন্য, আমরা এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করবো না, কারণ এটা আমাদের আসলে এই ক্লাসে আসবে না, মানে পসিবল না কি আসলে এই 6 ঘন্টা ক্লাসে। এটা হচ্ছে যখনই গ্রাফ দেখবেন, ক্যান্ডেলস্টিক গ্রাফটা কিন্তু আপনি এরকমই দেখবেন, কিন্তু একটা গ্রাফের মধ্যে ওপেনিং, এখন যখন আপনি গ্রাফটা ধরবেন, ওখানে কিন্তু ওপেনিং ক্লোজিং প্রাইস গুলো শো করবে। সুতরাং আপনি যখন প্রাইস, যে কোনো আমরা স্টক বাংলাদেশ বলেন বা যেখানে বলি, আমরা যদি যখন কোনো প্রাইস দেখবো, আমরা কিন্তু ইয়েতে পাবো, আমরা ওদের ক্যান্ডেলস্টিকে কিন্তু আমাদের দেখার অপশন আছে, আমরা দেখবো এইটুকু করে দেখবো আপনারা যেগুলো বলছেন। 2 নম্বরে আমাদের একটা মেজর ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাং স্টক এক্সচেঞ্জ যেটা বলেন, ওরা ক্লোজিং প্রাইসটা কিভাবে সেট করে যে কোনো শেয়ারে, ওরা ক্লোজিং প্রাইস সেট করে সবসময়, এটা হচ্ছে লাস্ট 30 মিনিটের ওয়েটেড অ্যাভারেজ, শেষ 30 মিনিটের ওয়েটেড অ্যাভারেজ। ধরেন একটা শেয়ার
সকাল 10টায় ওপেন হলো, সকাল 10টায় শেয়ারের দামটা ছিল ধরেন কত 100 টাকা। এটা এক পর্যায়ে ধরেন 90 টাকাও গেল, আবার 95 গেল, এরকম গেল। এর মধ্যে ঘুরেছে, কিন্তু দামটা সবসময় কমেছে। মানে সকাল 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত শেয়ারের দামটা 100 থেকে 90-এর মধ্যে ছিল, দাম কমে। আপনি ধরেন 90-তে কিনেছেন, দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে শেয়ারটা ধরেন দাম বেড়ে গেল, দাম বেড়ে ওটা ধরেন 100 থেকে 110-এ ওঠানামা করলো। এখন লাস্ট শেয়ার যখন যেটা দুপুর 2:30টায় যে শেয়ারটা সেল হয়েছে ওটা ধরেন 105-এ সেল হলো, কিন্তু 2টা থেকে 2:30 পর্যন্ত শেয়ার সেল হয়েছিল 100 থেকে 110-এর মধ্যে। লাস্ট শেয়ারটা ধরেন আমি লাস্ট শেয়ারটা ধরেন 100 থেকে করছিল, তো তখন আপনি দেখবেন ক্লোজিং প্রাইস হচ্ছে 105 টাকা। জাস্ট ওয়েটেড অ্যাভারেজ যোগ ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, মানে যতটা ট্রেড হয়েছে ধরেন 100 টাকা, 120 টাকা, 130 টাকা ডিভাইডেড বাই 3, তাহলে যেটা আসে ওভাবে জাস্ট ওয়েটেড অ্যাভারেজে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারের ক্লোজিং প্রাইসটা সেট হয়। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ ক্লোজিং প্রাইসটা অনেক সময় আমাদেরকে মিনিট ইন্ডিকেট করে, যেহেতু লাস্ট 30 মিনিটের উপর বেরি করে এটা হচ্ছে। পুরোটার উপর ওয়েটেড হলে একরকম ছিল, যাও ডিফিকাল্ট, অথবা যেটা অরিজিনাল ক্লোজিং ওটা হলে ছিল। এগুলো কেন? ওগুলো টেকনিক্যাল কারণে আছে, কোনো নিশ্চয় কোনো রুলসের জন্য আছে। আর শেয়ার মার্কেটের মেজর পার্ট হচ্ছে ট্রেন্ড। আমরা একটু করে ট্রেন্ড নিয়ে দেখবো, শুধু প্র্যাকটিক্যাল আজকে আমাকে যদি বলেন আজকে আমরা ট্রেন্ড দেখবো আর সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখবো। আজকে ট্রেন্ডটা হচ্ছে, ট্রেন্ড সাধারণত 2 রকম বা 3 রকম হয়। প্রথম ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, যেটা হচ্ছে গ্রাউন্ডেড আপ ট্রেন্ড, মানে যেটা বলছিলাম আমার জিপিএ 4, জিপিএ 5, টপ প্লাস জিপিএ 4, জিপিএ 4.5, টপ প্লাস কোর মেটাল, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড হচ্ছে জিপিএ 5, জিপিএ 4 উল্টা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর সাইডের ট্রেন্ড হচ্ছে আমি তখন যেটা বলছিলাম অল থ্রু ওয়ে একটা জায়গায় আছে, অল থ্রু ওয়ে। অনেক সময় দেখবেন শেয়ার মার্কেট যেটা প্রাইম হয়, কিছু বাংলাদেশের মার্কেটে যদি ধরেন 2012-13 পর থেকে মার্কেটটা আপডাউন খুব একটা করেনি, মোটামুটি কনসিস্টেন্ট মার্কেটটা 4,500-600 পয়েন্ট থেকে মানে 5,000 পয়েন্ট ক্রস করতো না, 5,000 রিসেন্টলি ক্রস করছে, তাও দেখবেন 5,000 পিরিয়ড যেতে পারছে না। কিন্তু ওই সময়টা 4,000 পয়েন্টের আশেপাশে ঘুরতো, ইভেন অনেক সময় 3,700-800 চলে যেত। ধরুন 3,700-800 থেকে 4,100-200 এর মধ্যে ঘুরছে, তাহলে এটা হচ্ছে সবসময় একটা সাইডে একটা নির্দিষ্ট এর মধ্যে উঠানামা করছে, একটু করে এটা ভাঙতে পারছে না, এটা তখন বলে সাইডওয়ে ট্রেন্ড। ইভেন অনেক সময় অনেকগুলো শেয়ার থাকে, যে শেয়ারগুলো দেখবেন দাম একটু 10 টাকাতে 11 টাকা হয়, 11 থেকে 10 টাকা, 10 থেকে 11 হয়, 11 থেকে 10, 10 থেকে 9 হয়, 11 থেকে 10, এগুলো একদম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলে, তখন এটাকে বলে সাইডওয়ে ট্রেন্ড। আর আপ ট্রেন্ড হচ্ছে যেটা একটা আপ হতে থাকে। এটা জাস্ট একটু উদাহরণ দেখানোর জন্য, আপনার আপ ট্রেন্ড মানে শেয়ার লোতে ছিল, হাইটে গেল, কমলো, হাইয়ার লো হলো, আবার উপরে গেল, আবার নামলো, আবার উঠলো, এটা হচ্ছে আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড হচ্ছে উপরে ছিল, নিচে নামলো, একটু বাড়লো, আবার নামলো, একটু বাড়লো, আবার নামলো, এটা হচ্ছে নিচের দিকে নামতে থাকে, এটাকে বলছে ডাউন ট্রেন্ড। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মাপার ইস্যুটা হচ্ছে এখানে নিচের দিকে যে হাইয়ার লো ওয়ার্ড গুলো আছে, হাইয়ার লো মানে দাম বেড়েছে কিন্তু আগের হাইয়ের থেকে লো এর উপরে আছে। রুলসটা হচ্ছে আপনি প্রথম যখন গ্রাফটা নেবেন একটা স্কেল রাখবেন, এই হাইয়ার লো গুলো আপনারা মার্ক করবেন, হাইয়ার লো গুলো মার্ক করে স্কেল দিয়ে টেনে দেখবেন, স্কেলটা ধরলেন না, টানলে জাস্ট স্কেলটা ধরলেন, ধরার পর যদি দেখেন ট্রেনটা আপের দিকে, তখন এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর যদি উপরে গুলো সব মার্ক করলেন, লোয়ার হাই গুলো আপ মার্ক করলেন, যখন টানবে এটা যদি নিচের দিকে থাকে তখন এটাকে বলছে ডাউন ট্রেন্ড। আর সাইডওয়ে ট্রেন্ড হচ্ছে এরকম, এটা কিন্তু উপর দিকে যাচ্ছে না, একটা জায়গায় উঠে আবার একটা জায়গায় নামে, আবার একটু উঠে আবার নামে, উঠে নামে, একটা জায়গার মধ্যে ঘুরছে, এটাকে তখন বলছে সাইডওয়ে ট্রেন্ড। এখন আমরা একটু করে যদি 2-4টা শেয়ারের যে নামগুলো আসছে, এগুলো যদি জাস্ট গত 1 মাসের ট্রেন্ড দেখি, 1 মাসের ট্রেন্ড, এখান থেকে একটু আপনারা যদি বলেন এটা কোন ট্রেন্ডে আছে। আমার কাগজটা কোথায় রাখলাম? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ড। আমরা এটাকে স্টপ করি, আমরা যাই, এখানে গেলাম, আমি এটা কোথায় আছে, এটা স্টক বাংলাদেশে আছি, আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে
ধরো এটা ওরিয়ন ফিউশন, যেটা কত দিনের আছে, টিএচআর 4 মান্থ না, আমরা এটাকে কমাতে হবে, এটাকে আমরা 1 মান্থে নিই। 1 মান্থে গিয়ে ক্লোজিং প্রাইস দিয়ে দেখতে পারেন। এখানে দেখেন ক্যান্ডেলস্টিক একটা অপশন আছে, আমরা ক্যান্ডেলস্টিক দিয়ে জাস্ট দেখার জন্য দেখি, একদিনের দ্বারা আমরা বুঝবো না। এবার এটাকে আমরা রিফ্রেশ করি, আপডেট করি। এটা ওরিয়ন ফিউশন। হ্যাঁ, ওরিয়ন ফিউশন গত 1 মাসে। এটাকে যদি আমরা একটু ট্রেন্ডে ভাবি, এটা কোন ট্রেন্ডে আছে এই মুহূর্তে? এটা তো সাইডওয়েজ মনে হচ্ছে তাই না? মানে আপনি অবস্থাটা একটু খেয়াল করেন, এটা হলো কি এদিকে কিন্তু নিচে ছিল। আচ্ছা, আমরা এটাকে এবার আরেকটা কাজ করি, ক্যান্ডেলস্টিক থেকে আমরা ক্লোজিং প্রাইস ধরে দিই, ক্লোজিং প্রাইস ধরে আপডেট করি তো। এবং কি বলছিলাম, নিচের দিকে লোয়ার হায়ার লো গুলো, এখানে একটা স্কেল দিলাম, এখানে একটা স্কেল দিলাম, এখানে একটা স্কেল দিলাম, এখানে একটা স্কেল দিলাম। এই স্কেলটা কি এখানে না এখানে, এখানে পড়ে গেছে, খেয়াল করেন। এখান থেকে এসে এই জায়গায় ব্রেক করলো না, এইটা কিন্তু আগের লোটাকে ভেঙে ফেলছে। আগের লোটা ছিল এখানে, আগের লোটা ছিল এখানে, এটা ছিল এখানে, তাহলে এটা এখন কনস্ট্যান্টে বলা যায়। আবার আরেকটাতে যদি বলেন, আপনি যদি একটা স্কেল দেন, এই এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যদি একটা স্কেল থাকে, এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘুরছে, 71 টাকা থেকে 75 টাকা। তাহলে এই হিসাবে এটাকে কনস্ট্যান্ট বলা যায়, কনস্ট্যান্ট বলা যায়। এই এই হিসাবে এটাকে সাইডওয়েজ বলতে পারি। আরেকটা বলছিলেন আপনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। হ্যাঁ, তো কন্টিনেন্টাল এবিসি না, এটা বলতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 1 মাস ক্লোজিং গ্রাফ। এটাকে যদি দেখি, এটা দেখেন আপনার এই 39 টাকা ঘুরছে, এখন 44-এ আসছে। এটাকে যদি অনেস্টলি বলেন, এটা এখন কোন ট্রেন্ডে আছে গত 1 মাসে? আপ ট্রেন্ড, আপনাদের কি বলেন? আপ ট্রেন্ড। এটা হাই ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কোথায় আছে? এটা আপ ট্রেন্ডে আছে। এটা কি আপ ট্রেন্ডে আসলে? আপনি যদি এখান থেকে স্কেল দিয়ে টানেন, এটা কিন্তু পড়ছে। আপ ট্রেন্ড থেকে পড়তেছে, হ্যাঁ, আপ ট্রেন্ড থেকে পড়তেছে। এটা মানে এটা সাইডওয়েজ সিজন, আমি বলবো কিছু ক্ষেত্রে এটা ডাউন ট্রেন্ডে আছে। আপনি এটা শর্ট টার্মে কেন চুজ করেছেন? কোনো কারণ আছে? শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম ওকে, শর্ট টার্ম অনেক সময় হয় কি, মানে 44 চলে আসছে, 40 চলে বসবেন, এরকম কোনো কিছু নাকি কি কারণ? আমার কাছে ইন্স্যুরেন্স যেহেতু একটা চেঞ্জের মধ্যে আছে, ইন্স্যুরেন্স এখন ট্রেন্ডে আছে। হ্যাঁ, ইন্স্যুরেন্স এখন মেসেজ আছে। ভলিউম হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম পজিশন চিন্তা ভাবনা করতে পারি যদি এই জায়গাটা আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, এটা হলো ভলিউম হচ্ছে। তাহলে আমাদের আরেকটা ইনফরমেশন লাগবে, আপনি যখনই টেকনিক্যাল অ্যানালিসিস ইস্যু আসছে, এটা হচ্ছে ভলিউম হচ্ছে কিনা। কারণ একটা শেয়ারের যখন দাম বাড়ে, মানে প্রাইসও বাড়ছে, ভলিউমও হয়, এটার সামনে কিন্তু আরো দাম বাড়বে। তাহলে এটা কিন্তু একটা মেজর ইনফরমেশন, আপনি একটু খুব ভালো পয়েন্ট বলছেন। একটা শেয়ার যখন প্রাইস বাড়ে এবং একই সাথে ভলিউম বাড়ে, ওটা কিন্তু সামনে আরো দাম বাড়ে। কিন্তু একটা শেয়ারের ভলিউম বাড়ে কিন্তু প্রাইস খুব একটা বাড়ছে না, মানে খুব কেনাবেচা হচ্ছে কিন্তু প্রাইসটা বাড়ছে না, তখন এটা অনেক সময় বলতে পারেন হয়তো এটা স্যাচুরেটেড আছে, এটা হয়তো আর বেশি পারবে না। আবার একটা শেয়ারের ভলিউম আছে কিন্তু প্রাইসটা নিচের দিকে, তখন ওটা আরো লোয়ারের দিকে যেতে পারে। আমরা এই ইন্স্যুরেন্সটা নিয়ে একটু পরে দেখবো আরেকবার। আচ্ছা, তারপর আমরা আগে জাস্ট একটু ট্রেন্ডটা দেখার চেষ্টা করছি। এরপর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি বলছি। ফার্স্ট সিকিউরিটি, ফার্স্ট ব্যাংকটা কি জানো? ফার্স্ট ব্যাংক, এটাকে যদি আমরা একটু জাস্ট দেখি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এটাও গত 1 মাসে কোনো ধরনের ইয়ে নেই, বরং এখানে একটু কিছুদিন ধরে পড়ছে, 9 টাকা 10-এ আসছে, যদি 9 টাকা 30-এর মধ্যে ছিল। আমরা যদি এটা একটু রেঞ্জ বাড়াই, ধরেন 3 মাস দেখা, 4 মাস দেখি, 4 মাসে কি বলে। 4 মাসে এটা আসলে সাইডওয়েজই করছে না, ওই 8 টাকা 60 পয়সা থেকে 9 টাকা 3-এর মধ্যে ঘুরছে, তাহলে এটা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে আছে। আপনার কন্টিনেন্টালটা আমি আরেকবার দেখতে চাই, কারণ এটা ইন্স্যুরেন্স মানে অসম্ভব মুভ করেছিল ওই সময়, এটার অবস্থা কি ছিল। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লাস্ট 4 মান্থে কি অবস্থা? এবার বলেন তো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের অবস্থাটা কি? 4 মান্থ কনসিডার করলে তো
ডাউন ট্রেন্ডই বলতে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। এটা ডাউন ট্রেন্ড থেকে আমারও মনে হচ্ছে ডাউন ট্রেন্ড থেকে একটু করে মুভ করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এটা একসময় গিয়ে 60 টাকায় উঠে গেছিল। কোন মাসে এটা? মাসটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরে। ওই সময় যখন ইন্স্যুরেন্স খুব হাই ছিল, তখন এটা খুব হাই ছিল। ডিসেম্বরে সবাই যখন ইন্স্যুরেন্স করছে, এখন এটা কোনো কারণে এটাতে একটু লোক সরে গেছে। আর বেক্সিমকো ফার্মাটা আমরা একটু দেখি, কারণ বেক্সিমকো ফার্মা এই মুহূর্তে একটা রহস্য। বেক্সিমকো ফার্মা গত 2 বছর ধরে ওদের বিজনেস অসম্ভব ভালো হচ্ছে। এটা রিয়াল পিকচার, মানে কোনো ধরনের এই যে বেক্সিমকো ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন একটা করতে গভর্নমেন্টের সাথে, এটা পজিটিভ না। এমনিতে ওদের প্রোডাক্টটাও মানে ওষুধ টষুধ মিলে ওরা বেশ পোর্টফোলিওটা ভালো হয়ে গেছে। আচ্ছা, বেক্সিমকো ফার্মার ট্রেন্ডটা কি মনে হয় আপনাদের? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। এটা যদি এখানে নিচের দিকে গুলো সব অ্যাড করেন, ধরেন এখানে একটা পয়েন্ট দিলেন, এখানে একটা পয়েন্ট দিলেন, এখানে স্কেল দিয়ে যদি টানেন, এই পয়েন্টটা দেখবেন এটা উপরের দিকে আছে। বেক্সিমকো ফার্মার উপরের দিকে আছে এখন, এবং এটা কনসিস্টেন্ট উপরের দিকে, এখনো কোনো ঘটনা খায়নি। মেজর বলতে একদম এই জায়গায় এসে এভাবে পড়ে আসছে, এটা এখনো হয়নি। সুতরাং বেক্সিমকো ফার্মা বরং বলা যায় আপ ট্রেন্ডে আছে। কিন্তু বেক্সিমকো ফার্মার প্রাইস কোথায় ছিল? বেক্সিমকো ফার্মার প্রাইস ছিল এই জায়গায় 100 টাকা, 100 নিচে ছিল 4 মাস আগে। আচ্ছা, বেক্সিমকো ফার্মা যদি আমরা 6 মাস আগে দেখি কি ছিল? 60 টাকা। বেক্সিমকো ফার্মা ছিল 60 টাকা বলছেন না? তাই তো দেখি 60 এর নিচে 16 নিচে ছিল। আচ্ছা, এখানে একটা আপনারা ফ্লোর প্রাইসটাও দেখে দিচ্ছেন। ফ্লোর প্রাইসের ম্যাক্সিমাম কনসিস্টেন্ট আপট্রেন্ড, এবং এটা 60 থেকে 150 বা 60 এ আসছে। এখন এটা আপনাকে আরো দিতে পারবে কিনা, এটা একটু আপনাকে করতে হবে। যে ভাইয়া, যদি আপনি লং টাইমের জন্য ভাবছেন, তো আপনার একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দরকার। ওর আসলে ক্যাপিটাল কি, অ্যাসেট কি, টাকা পয়সার অবস্থা কি, এই সবকিছু ইনফরমেশন। আর মিরাকল বলছিলেন না? তো ভাই, মিরাকলকে পেয়েছেন? এটা জিনিসটা আসলে কি? জি, ওটা একটা প্লাস্টিক প্যাকেজিং কোম্পানি। হ্যাঁ, প্লাস্টিক প্যাকেজিং। আচ্ছা, এই যে মিরাকলের অবস্থা একটু দেখি। ও, মিরাকলটা এই যে সেপ্টেম্বর থেকে মুভ শুরু হয়েছিল, একটা র্যালি দিল 18 টাকা থেকে। আপনাকে সেই র্যালি প্রায় কতদিন, প্রায় 1 মাসের মতো একটা র্যালি দিল। র্যালি দিয়ে 28 টাকায় গেল, মানে 10 টাকার মতো গেইন দিল সবাইকে। এবার সে আবার পরে সেই 16, 17, 18তে আবার এসছে, আবার এসে 34-এ এসছে। এখন এই জায়গায় হলো ইস্যু, আমরা কালকে যখন আরএসআই সেক্টর গুলো দেখবো, তখন আমাদের একটা দেখতে হবে কি এটা আরএসআই এর উপরে আছে না নিচে আছে। ওয়েটেড এভারেজের অবস্থাটা কি? আপনার মিরাকল যদি হয়, আপনার দেখা যায় সবকিছু সাপোর্ট করে, তাহলে হয়তো এটা আপনি টেম্পোরারি একটা গেইন পেলেও পেতে পারেন। কিন্তু একটু টেকনিক্যাল সমস্যাটা দেখেন, এটা কিন্তু ওর অনেক হাইতে আছে, ওর হিসেবে অনেক হাইতে আছে। মানে 34 টাকায় গেছে 18 টাকার থেকে। এটা হচ্ছে বি ক্যাটাগরি শেয়ার। 963 টাকা রিজার্ভ সারপ্লাস হচ্ছে -32 ইপিএস। এজিএম হচ্ছে লাস্ট এজিএম হচ্ছে 2019-এ, বিশেষটা এখনো হয় নাই। 30 জুন। পেইড আপ ক্যাপিটাল 35 কোটি। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 31 টাকা। অডিটেড পি -0.95। টোটাল সিকিউরিটিজ মার্কেট ক্যাপিটাল আছে 1204। আর ডিভিডেন্ড হিস্ট্রিতে যদি চান, এটা মোটামুটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কনসিস্টেন্ট 10 টাকা, আর এখন 4% করে আপনার ধরেন, ডিভিডেন্ড। হ্যাঁ। ও পাইছি, একটু ব্যস্ত ছিলাম তো, পাইছি। তবে না, অ্যাড্রেস নাই তো। আপনি কি আমাকে বলছেন না, রুবেল ভাই? না, না, আমি বুঝি নাই, এটা বোধহয় অন্য কেউ। আচ্ছা, আচ্ছা, সরি। আচ্ছা, যাক। এখন এইটা হচ্ছে কি আমাদের মিরাকল। এখন ও, এই জিনিসটা হলো কি ঠিক আমরা আছে। ইয়া যেটা করছে, আমি বলছিলাম, তো ওই যে একটা এই যে বললেন অস্ট্রেলিয়ার একটা ট্রেনিং করতেছি, আমরা যে বুঝছো নি, ফলো করবেন ফরেক্সে। হচ্ছে ট্রেন্ড, এবং ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা যেটা ফরেক্সে অবশ্যই উপরে করবেন, একটা ট্রেনিং করতে। অবশ্যই করবেন ঠিক নিজেদের আছে, জন্য, পরে কথা বলতেছি। এটা হলো কি আপনাদের মনে মনে যে শেয়ারটা আছে, হ্যাঁ, এখন আপনার শাহাদাত ফরেক্স ট্রেডার এই বিষয়ে কিছু বলার আছে, মানে বলার আছে কি ভাই, কি আমার নাকি আপনার?
জি স্যার, আমার অ্যাকচুয়ালি আমি তো বাংলাদেশ শেয়ার মার্কেটে কখনো বুঝিও না, প্লাস করতেও যাই নাই। বিকজ আমার বাংলাদেশ শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন ভীতি আছে, প্লাস এটা নিয়ে খুব ইন্টারেস্ট না। অ্যাকচুয়ালি আপনার ইয়েটা দেখার পর মনে হইলো যে যেহেতু প্রত্যেকটা স্টেট মার্কেটের কাছাকাছি সেম, তো আপনার এই যে ট্রেনিংটা ক্লাসটা করতেছি আমরা, আমরা কি আমরা এখানে অনেকে হয়তো বা আছি, আমরা ফরেক্সের সাথে আছি, আমরা কি ওইখানে কি আপনার এই অ্যানালাইসিস বা এই বিষয়গুলো কি ওখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা? জি, 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 জি স্যার, জি স্যার আমি, জি স্যার আমি ভালো আম- কনসেন্ট্রেশন করতে হয়। জি আমি, এখন ইস্যুটা হলো আমাদের এখন মানে আমরা যে এখন এই মুহূর্তে যে দুই দিনের সেশনটা, জি, এই দুই দিনের সেশনটা আপনি বলতে পারেন আপনার কতটুকু ম্যাসিভ কাজে লাগবে, মানে কতটুকু ডেপথে যেতে পারবেন। জি, এটা আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের পথটা দেখিয়ে দিবে জি, জি, এবং আমি আপনাকে একটা বইটাও দেখিয়ে দেবো। জি, কিন্তু আপনি যদি একদম স্পেশালিস্ট ফরেস্ট হতে চান, ফরেস্টের উপরে স্পেসিফিক কোর্স করতে চান, জি, এটা আপনাকে অবশ্যই বাইরে কোর্স করতে হবে। জি স্যার আমি অনেক এবং যারা আই- যারা ফরেস্ট নিয়ে কাজ করে জি, প্র্যাকটিক্যালি ওদেরটা করতে হবে, ওদেরটাই করতে হবে। জি স্যার, কোনো অপশন না আপনার এখানে। জি স্যার কারণ মার্কেটটা ডিফারেন্ট, জি এটাও চেস মার্কেট। জি স্যার, আমি আমি আছি ৮ বছর মতো ফরেক্সে আছি, মোটামুটি সফল বলবো না, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মোটামুটি আপনার ওয়ার্ল্ডের যে টপ টপ যে ইয়েগুলো আছে, আপনার ট্রেনার গুলো আছে, ওদেরকে যে অ্যাডাম কু থেকে শুরু করে, হ্যাঁ এদেরকে নিমফুলা থেকে মানে ফেড কোর্স গুলো আমি অলরেডি করছি। তো তারপরেও আপনার বিষয় ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আসলে আমি দেখি আপনার কাছ না থেকে কি শেখা আমাদেরটা যায়। ভালো লাগছে কিনা, আমাদেরটা হচ্ছে কি আমরা ডিজাইন করে দিতে হবে যে লোকরা জানে না জি, মেইনলি। কারণ আমি ধরেন এখনো দেখেন আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস থেকেও জি, বোঝানোর চেষ্টা করছি একটা শেয়ার ডিসিশন নেওয়ার আগে আপনার কি কি করতে হবে। তার কারণটা কি আমাদের দেশে টেকনিক্যাল খুব বেশি কিছু জায়গায় কাজ করে না। কেন কাজ করে না? কোনো কিছুর জন্য না। টেকনিক্যাল হোল মার্কেটে কাজ করে, আমাদেরটাও করে। আমাদের প্রবলেম হচ্ছে কি লো পেইড আপ পিপল। আমাদের মেজর প্রবলেম লো পেইড আপ। ইন্স্যুরেন্স কেন বুম করছে? কেন আপনার এই যে মিরাকল কেন বুম করছে? কেন অন্যগুলো করতে পারছে না? তার কারণ হচ্ছে খুব সিম্পল। আমি একজন ট্রেডার, আপনি একজন ট্রেডার। আমরা দুজন। জি, আমার কাছে 15 কোটি টাকা আছে, আপনার কাছে 15 কোটি টাকা। বড় কোনো অ্যামাউন্ট না 15 কোটি টাকা। 15 কোটি টাকা আপনি ইউনিলিভারের শেয়ার কিনলে কয়টা পাবেন? কিন্তু যে কোম্পানির পেইড আপই হলো টোটাল 20 কোটি টাকা, তখন 15 কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট। জি, আমি 15 কোটি টাকা নিয়ে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, ভাই আমি আজকে 1 কোটি টাকার এই শেয়ারটা কিনবো, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কিনবো। জি, আমার শেষ হলে আপনি কেন শুরু করবেন? তখন যখন বললাম হ্যাঁ প্লিজ, জি, হ্যাঁ এটা যখন বললাম আমি আমার মতো 15 কোটি টাকা পেইড আপে আমি 1 কোটি টাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কিনলাম, আমার শেষ হলে আপনি 1 কোটি টাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পরের দিন আমি আবার 1 কোটি কিনলাম, আপনি 1 কোটি কিনলেন, তাহলে আমরা 4 কোটি টাকা লাগাই দিলাম একটা শেয়ার। সেটার নাম্বার অফ শেয়ার মার্কেটে বেশি না, কারণ ওটা শেয়ার 20 কোটি টাকা শেয়ার, মানে শেয়ার হচ্ছে 2 কোটি শেয়ার, নাম্বার অফ শেয়ার হচ্ছে 2 কোটি। 2 কোটির মাঝে মার্কেটে আছে ধরেন হচ্ছে 10%, 10% মানে 20 লাখ শেয়ার। 20 লাখ শেয়ারের ফেস ভ্যালু ধরেন 20 লাখ, 20 টাকা বা 25 টাকা। আমি আপনি যখন কেনা শুরু করলাম ওটার দাম আস্তে আস্তে বাড়া শুরু করলো। বাড়তে বাড়তে একটা পর্যায়ে আমরা তখন কি কিছু লোক ঢুকে গেল সাথে, এবার আমি সাজেদা খান বা এখানে ইশতিয়াক আমরাও ঢুকে গেলাম, দেখছি এটার দাম বাড়ছে, আমরা ঢুকে এটা একটা পর্যায়ে টেনে আমি এবার আমার হাতের থেকে শেয়ারটা ছাড়া শুরু করলাম। আমার শেয়ারটা আমি যেটা কেনা, আমার কেনা কিন্তু 20 টাকা 25 টাকায়, প্রতিদিন আমরা মার্কেটের প্রাইস 40-50 নিচে চলে যাচ্ছে বা 50-এ চলে যাচ্ছে, তুলে আমি সেল করা শুরু করলাম। আমি যখন সেল করছি তখন এটা কে কিনছে? এটা কিন্তু ইশতিয়াক। ও ধরে রেখে আরো বাড়বে, এভাবে ইশতিয়াকের মতো ধরেন আমি তো 5 কোটি টাকা 7 কোটি টাকা নিয়ে দুজন নামছে, 10-20 কোটি টাকা নিয়ে, ওরা ধরেন তো 5 লাখ টাকা করে নামছে। ওরা এবার কেনার পর ওরা যখন কেনা বেচা করতে করতে এক পর্যায়ে দেয় কি এটা কেনার পর বেচার লোক নেই। কারণ তখন হচ্ছে কি, কারণ শেয়ার তো স্ট্রেংথ নেই।
যেটা আমেরিকা আপনি যারা ফরেক্সের কাজ করে আপনি যেমন ঠিক ইয়ে করছেন যে লোক কেনাবেচা করছে সবাই কিন্তু ট্রেন তারপরও কেউ জিতছে কেউ হারছে এটা তো নিয়ম ওরকম শেয়ার মার্কেটে আপনি যে অ্যানালিসিস জানেন কেউ জিতবে কেউ হারবে কেউ এটা 10 টাকায় কিনে 12 টাকায় বেচবে যখন বেচবে কেউ না কেউ এটা 12 টাকায় কিনছে যেন 12 টাকায় কিনা বা 11 টাকায় বিক্রি করছে ও কিন্তু হেরে যাচ্ছে এটি হচ্ছে নিয়ম এক পক্ষকে হারতে হবে কিন্তু হারার জন্য আমরা যদি কিছু বেসিক ইনফরমেশন থেকে কিনি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে যে প্রথম 3 ঘন্টা আমার সেশনের উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটু মাথায় দেওয়া ভাই টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা আমি কিন্তু ট্রেন্ডে আসলাম এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের শুরু স্টার্টে আসলাম শুরু কিন্তু এর আগে 1 ঘন্টা কিন্তু আমি শুধু বললাম কি প্রেডিক্ট ক্যাপিটাল কত নেট অ্যাসেট ভ্যালু কত এটা ডিরেক্টরটা কে শেয়ার হোল্ডারটা কে এগুলো কোনোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট না কিন্তু এগুলো ছাড়া যদি আপনি ঢুকেন আপনি কমপ্লিট বাংলাদেশে কম হ্যাঁ জি এখন ফরেক্সটা আমি আবার বলছি ফরেক্সটা আপনার ডিরেক্ট কোনো লাভ হবে না কারণ আপনি ফরেক্সে নিশ্চয়ই এই জিনিসগুলো দেখেন না এই ট্রেডগুলো করেন না জি এবং ফরেক্সে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে ডেফিনেটলি আছে এবং ফরেক্সের জন্য আপনার কমপ্লিট ডিফারেন্ট ট্রেনিং দরকার যেটা ফরেক্সের তো ভাই আপনি 10 দিনের চিন্তা কোশ্চেনই আসে না জি জি আপনি না তো মুহূর্তের চিন্তা জি 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 বুঝতে পারছি বস সমস্যা নাই। তারপরেও আমি যতটুকু আলোচনা শুনতেছি কালকের ট্রেনিং কালকের আলোচনায় হয়তো আমার মনে হয় কিছু কাজে লাগবে আমার এটা মনে হচ্ছে কালকেরটা হচ্ছে কিছু টেকনিক্যাল আর একটা জি আমি করি বলবো এভারেজ হুম, বলিঞ্জার ব্যান্ড এভারেজ জি এগুলো নিয়ে আমরা আলোচনা অনেকগুলো থিওরি বলে যাব আমি জাস্ট ঠিক আছে বস আমি থিওরি দেওয়ার আগে ট্রেন্ডটা একটু থ্যাংক ইউ ট্রেন্ডটা কিভাবে থ্যাংক ইউ থ্যাংক ওকে ইউ জি আচ্ছা এখন হলো কি আহ, আগে আমি একটু এটা দেখে আমার পাওয়ার পয়েন্টটা দেখাচ্ছি ভাই জি দেখা যাচ্ছে। মানে এই একটা জিনিস সমস্যা হয় অনেক সময় ইয়েতে কি বলে আপনার আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরকম কিছু আছে দেখতে পাচ্ছেন আমার সাইডে ভিউটা জি জি দেখতে আচ্ছা পাচ্ছি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখেন ট্রেন হচ্ছে তিনটা আপ ট্রেন ডাউন ট্রেন এবং সাইডওয়েজ ট্রেন আপ ট্রেন ডাউন ট্রেন আমাদের ডাউন ট্রেন্ডে ডেফিনেটলি আমরা ঢুকবো না আর আপ ট্রেন্ডে তো ঢুকবো এটা আমাদের একটা পার্ট আর সাইডওয়েজ ট্রেন সবসময় কিন্তু খারাপ না অনেক সময় হয় কি কিছু কিছু শেয়ার আপনারা দীর্ঘদিন দেখবেন সাইডওয়েজ ট্রেন্ডে থাকে 6 মাস 1 বছরের মতো সাইডওয়েজ ট্রেন্ডে থাকে ও আসলে আমরা তখন বলি কি ও কি করে স্ট্রেংথ ক্রিয়েট করে ও স্ট্রেংথ ক্রিয়েট করে কি করে ওই হঠাৎ করে একটা টান সেই শেয়ারটা আপনার 5 বছর ধরে দেখবেন 10 টাকা থেকে 12 টাকার মধ্যে শুধু ওঠানামা করেছে হঠাৎ করে ষষ্ঠ বছরে গিয়ে এটা 15 টাকা হয়ে গেল পরের বছর গিয়ে 18 টাকা হয়ে গেল কেন তার কারণটা হচ্ছে অনেক সময় কোম্পানি ট্রেন্ড গেইন করে একটা কোম্পানি ধরেন একটা কোম্পানি 5 বছরের কোম্পানি ও শেয়ার মার্কেটে আসলো ষষ্ঠ বছরে সে আরো ফান্ড নিল ফান্ড নিয়ে ওর বিজনেসে ইনভেস্ট করলো বিজনেসে ইনভেস্ট করার পর সেই ইনভেস্টটা গ্রো করার চেষ্টা করলো যখন গ্রো করার চেষ্টা করছে ওর কোনো বিজনেস ফেল করছে কোনো বিজনেস ভালো হচ্ছে এই ট্রায়াল এন্ড এরর দিতে দিতে একটা সময় কি হলো ট্রেন্ড গেইন করে ট্রেন্ড গেইন করে ও তখন সামনের দিকে আগায় যায় এই সামনের দিকে যেটা আগায় যায় তখন এটার জন্য অনেক সময় সাইডওয়ে ট্রেন্ড থাকতে হয় ভালো কোম্পানি যদি আমরা ফিল করি এই কোম্পানিটা ভালো সাইডওয়ে ট্রেন্ডে আছে অনেক সময় একটু লং টার্ম চিন্তা করে এটাতে কিন্তু মুভ করা যায় আর অবশ্যই আপ ট্রেন্ডে আমরা থাকবো ডাউন ট্রেন্ডও থাকে আর এরকম যেখানে এইভাবে যেভাবে ছবি দেখছেন কোনোদিন প্রাইস মানে গ্রাফ এভাবে আসে না গ্রাফ সাধারণত থাকে এরকমই এটা ধরেন একটা গ্রাফের উদাহরণ দিয়েছে যে গ্রাফটা এই জায়গায় ছিল সাইডওয়ে ট্রেন্ডে এরপর এটা কোনো কারণে দাম 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 পড়ে গেল এরপর এটা আবার একটু আপ ট্রেন্ডে গেল এটা জাস্ট বোঝানোর জন্য একটা বিভিন্ন বই থেকে না বই থেকে ডাইরেক্ট মানে একটা গ্রাফে সবগুলোই থাকে একটা চার্টে যদি লং টার্ম চার্ট আনেন আর যেটা বলছিলাম আমরা ট্রেন আপ ট্রেন মাপবো কিভাবে আমাদের নিচের পয়েন্টটা মানে শেয়ার উঠছিল পড়েছে এই পয়েন্টটা নিলাম আবার উঠছিল পড়েছে ওই পয়েন্টটা নিলাম এই পড়ার পয়েন্টগুলো যদি যোগ করার পর পড়েছে পয়েন্টটা আপের পয়েন্টটা এদিকে না এইদিকে যদি আপনি স্কেল টানেন এবং স্কেলটা যদি স্ট্রেট উপরের দিকে থাকে তখন ওটাকে বলা হয় আপ ট্রেন ওরকম সেম মানে এটা সেম আপ ট্রেন আর যেটা উল্টো আপনি যদি স্কেল টানার পর আপের গুলো স্কেল টানলেন এবং এটা দেখা গেল নিচের দিকে চলে গেছে তখন এটাকে বলছে ডাউন ট্রেন্ড একই সাথে যদি আপনি নিচের দিকে স্কেল টানেন আপনি যখন নিচেরটা আপনার কিন্তু খুব বেশি ডাউন মনে হবে না খুব বেশি ডাউন না কিন্তু এখান থেকে দেখেন বেশ ডাউন ট্রেন্ড এখন টেকনিক্যাল অ্যানালিসিস আমরা যে জিনিসগুলো ঢুকবো না আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই ধরেন এভাবে দাম উঠেছিল
আর একটু হচ্ছে এভাবে 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 দাম উঠেছিল, কিন্তু আপনি